যেদিন আমার বৌদির স্নানের পর নতুন জামা কাপড় ধরে তৈরি থাকত সেদিন আমার দাদা সারারাত বৌদিকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখত। একদিন আমি বৌদিকে জিজ্ঞেস করি এমনটা কেন হয়। বৌদি বলে আমাকে না জিজ্ঞাসা করে নিজে গিয়ে দেখে নিতে। এটা জানার জন্য আমি একদিন স্নান করে বৌদির পোশাক পরে দাদার ঘরে গিয়ে থাকি, তখনই দাদা আমাকে বৌদি ভেবে যা করল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা এই চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন গল্পটি প্রথম থেকেই শুরু করা যাক। আমরা দুই বোন আর এক ভাই। আমার দাদার নাম সঞ্জয়। দাদাকে নিয়ে আমার মায়ের খুব গর্ব ছিল, যেমনটা সব মায়েদের থাকে। কিন্তু মা সঞ্জয় দাদার একটু বেশি প্রশংসা করত। মা ওকে যতটা ভালো ভাবত আসলে ততটা ভালো ছিল না। যখন সে রেগে যেত তখন মায়ের সামনে গলা তুলে কথা বলবো, আমাকে পড়াশোনা করতে বারণ করে দিয়েছিল। কিন্তু মা বলে মাধ্যমিকের পর আমি বাড়িতে বসে থাকলে লোকে অনেক কথা বলবে। গ্রামের লোকেরা দাদাকে সম্মান করত আর ভয় পেত। একবার কিছু গ্রামের ছেলে একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করেছিল, তখন দাদা সেই ছেলেগুলোকে খুব মেরেছিল। তারপর থেকে দাদা গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে রেখেছিল। কিন্তু আস্তে আস্তে দাদা রোজ বাড়িতে তার কিছু বড় অভ্যাস তৈরি করে। সে সিগারেট খেতে শুরু করে আর মদ খেয়ে দেরি করে বাড়ি ফেরে। এছাড়াও দাদা আর কি খারাপ কাজ করল তা আমরা জানতাম না। তখন মায়ের মনে হলো দাদাকে বিয়ে দিলে দাদা শুধরে যাবে, বাড়িতে একটা বউ আসবে আর সে তাকে আর এসব কাজ করতে দেবে না, তার দায়িত্ব বাড়বে আর সংসারে মন বসবে। কিন্তু মায়ের এই ভাবনাটা ভুল ছিল। যাকে বাড়ি বউ করে আনা হবে সে কোনো ডাক্তার নয় যে দাদাকে ঠিক করে ফেলবে। আর বিয়েটা কোনো চিকিৎসা পদ্ধতিও নয়, বিয়েটা একটা দায়িত্ব আর সেটা সে নিতে পারে যার এটা নেবার যোগ্যতা আছে। একদিন দাদার বিয়ে হয়ে যায় আর বাড়িতে নতুন বউ আসে। বিয়ের পরে দাদার মধ্যে একটু হলেও বদল দেখা যায়, কিন্তু তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেটা আমাকে খুব ভাবায়। এমনিতে বৌদি আমাদের সাথে খুব কম কথা বলে, সময় খুব উদাস থাকত। মা বলতো যে এটাই ভালো, বেশি কথা বলার মেয়ে আমার পছন্দ না। কিন্তু বৌদি শুধু কম কথাই বলতো না, সে কেমন একটা ভয়ে ভয়ে থাকে। আমি মাকে বলি যে বৌদির হয়তো এই বাড়িতে কোনো অসুবিধা হয়েছে। দাদা কি বৌদির সাথে খুব ঝগড়া করে? না, বলে এমনটা একেবারেই না। এই বংশের ছেলেরা তাদের বুকে খুব সম্মান করে আর ভালোবাসে। না, তোর দাদা একসময় বিয়ের জন্য পাগল ছিল। তার যখন 1-3 বছর বয়স ছিল তখন থেকে সে বলতো আমায় নিয়ে দিয়ে দাও, কিন্তু তারপর সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে। তোর দাদা দেখতে এক সুন্দর আর জোয়ান ছেলে। তোর বৌদির ভাগ্য ভালো যে সে এমন একটা স্বামী পেয়েছে। সারা গ্রামে এত ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে না। মাত্র দাদার প্রশংসা করতে ব্যস্ত ছিল। কিন্তু আমি জানি বৌদির কিছু একটা অসুবিধা হচ্ছিল। একদিন আমি দেখি বৌদি দাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যেমনটাই স্কুলের ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। তখন রাতের বেলা ছিল। এই সময় তো বৌদির ঘরের ভিতরে থাকার কথা। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে নিজের চোখের জল মুছে, আজ তো বৌদি নতুন শুরু করেছে। সে স্নান করে তৈরি। আমি বললাম বৌদি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। বৌদি লম্বা চুল ছিল, তার নাম ছিল রচনের। আমি তাকে জিজ্ঞেস করি তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো, তুমি কাঁদছো কেন? সে বলে না না, আমি কাঁদছি না, আমার চোখে কি যেন পড়ল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বৌদি কাঁদছিল। আমি আবার জিজ্ঞেস করলাম তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? সে বলে এমনি দাঁড়িয়েও আছি। আমি বুঝতে পারলাম যে বৌদি আমাকে কিছু বলতে চাই, তাই আমি রান্নাঘরে চলে গেলাম নিজের জন্য খাবার বানাতে। রান্নাঘর থেকে দাদার ঘরের দরজা পরিষ্কার দেখা যেত। আমি দেখি বৌদি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। আমি রুটি আর তরকারি বানাবো, কিন্তু বৌদি সেখান থেকে নড়ল না। সে আমার দিকে পিছন করে দাঁড়িয়েছে। মনে হয় সে কাজ দাদা ঘরের ভিতরেই ছিল। ঘরের দরজাটা খোলা, তাহলে বৌদি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছে? এত সুন্দর জামা কাপড় পরে সে যে নিজে আছে। দাদা তো উচিত বৌদিকে ঘরের বাইরে বেরোতে, কিন্তু বৌদি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি খাবার বানিয়ে নিজের ঘরে চলে গেলাম। সকালে যখন উঠলাম তখন দেখি বৌদি সেখানে নেই। কিন্তু কাল রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিল? আমি ব্যাপারটাকে এগুলো করলাম। 3 দিন পেরিয়ে গেল। একদিন বৌদি আমাদের সাথে বসেছিল, তখন দাদা তার ফোন আসে। দাদা বলে যে আজকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসতে পারবো, কিন্তু দাদা না খেলে বৌদি খায় না। বৌদি খুব খিদে পেয়েছে। আমি বললাম বৌদি দাদা তো আজ খেতে আসবে না, তুমি বরং আমাদের সাথে বসে খেয়ে নাও। বৌদি যখন আমাদের সাথে খেতে বসে তখন হঠাৎ করে এদিক ওদিক দেখতে শুরু করে আর বলে একটা বিচ্ছিরি গন্ধ আসছে, তুই কি কোনো ঘর পরিষ্কার করতে ভুলে গেছিস? আমি বলি আমি তো সব ঘর পরিষ্কার করেছি, জানি না এই গন্ধটা কোথা থেকে আসছে। বৌদি মাথা নিচু করে বসেছিল। সে তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে উঠে যায়, কিন্তু যে বৌদি ওখান থেকে চলে গেল তখনই সেই গন্ধটা চলে গেল। মা বলে এই গন্ধটা ওর গা থেকে আসছিল, কিন্তু ও তো এরকম নয়, তাহলে এরকম নোংরা হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? ওকে স্নান করে না? আমি মাকে বলি না মা, আর হয়তো বৌদির স্নান করতে ইচ্ছে করছে না। মা বলে কেন? এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাকি যে ঠান্ডায় স্নান করতে ইচ্ছে করবে না? এটা জুন মাস। তাছাড়া বিবাহিত মেয়েদের সবসময় স্নান করে পরিষ্কার হয়ে থাকা উচিত। এরকম নোংরা হয়ে থাকলে ছেলেরা সেটা পছন্দ করে না।
ঘর থেকে বের করে দেই কারণ ও যদি পরিষ্কার হয়ে থাকতে শুরু করে তাহলে আমার সব টাকা ফুরিয়ে যাবে। আমি দাদাকে বলি, তুমি আজকালকার দিনে এসব অন্ধক কথা বিশ্বাস করো? কে বলেছে তোমাকে এসব কথা? তোমার কাছে টাকা আসে কারণ তুমি কাজ করো, তুমি পরিশ্রম করে টাকা রোজগার করো। উপরে ভগবান আছে, তিনি কাউকে অভুক্ত রাখেন না। যে খাতে ভগবান তাকে সাহায্য করেন। তুমি যেটা করছো সেটা ঠিক নয়, এর ফল তোমায় ভোগ করতে হবে। তোমার কাছে যা আছে সেটাও আর থাকবে না। তুমি এসব করা বন্ধ করো, আর এসব খাবার খেতে হবে না। আমি খাবারটা তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। তারপর দাদাকে অনেক বোঝাই। দাদা বলে, আবার যদি আমাদের সেই দারিদ্র অবস্থায় ফিরে আসে তাহলে তোকে আর তোর বৌদিকে দেখবে। তোর বৌদি মা হতে চলেছে। আজ সকালে সে আমাকে খবরটা দেয়। আমি দাদাকে বলি যে কিছু হবে না, ভগবান আমাদের পাশে আছে। দাদা বলে, তো পড়াশোনা অনেক খরচ, তারপর তোর বিয়ের খরচা আছে। আমি দাদাকে বলি, তুমি ভগবানের উপর ভরসা রাখো আর এসব করা বন্ধ কর। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও। দাদাকে আমি আমার দিদি, আমি তার একমাত্র বোন ছিলাম। সে আমাকে খুব ভালোবাসত। দাদা আমার কথা মেনে নেয়। সে স্নান করে পরিষ্কার হয়ে আসে। বৌদি ফিরে এসে দাদাকে দেখে অবাক হয় যায়। বৌদি নিজের ঘরে পা রাখার আগে আমার দিকে তাকায়। আমি মাথা নেড়ে বলি, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। দাদা ওইসব কাজ করা ছেড়ে দিয়েছে। বৌদি খুব খুশি হয়। আমাদের বাড়ির পরিবেশটাও খুব ভালো হয়ে ওঠে। একদিন আমরা খবর পাই যার সাথে পার্টনারশিপ করে দাদা গাড়ির ব্যবসা করতে, সে অন্য শহরে চলে যাচ্ছে। সে একটা ভালো চাকরি পেয়েছে আর সে চায় এবার থেকে পুরো ব্যবসাটা দাদা একা। দাদা এই ব্যবসার একমাত্র মালিক হয়ে ওঠে। সেই লোকটার কাছে এমনিতেই অনেক টাকা পয়সা ছিল, তাই এই ব্যবসা সে পুরোপুরিভাবে দাদার হাতে ছেড়ে দেয়। এর কোনো প্রফিটে সে রসে নেবে না বলে দেয়। তার মানে এবার থেকে এই ব্যবসায় পুরো প্রফিটটাই আমাদের। দাদা স্বীকার করে যে সে ভুল ভেবেছিল। মানুষ পরিশ্রম করলে ভগবান তাকে সাহায্য করে। পরিশ্রমের ফল মানুষ একদিন ঠিক পায়। আজকাল দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আমার ভালো লাগে দেখে যে দাদা নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমাদের বাড়িতে বেশ ভালো টাকা আসতে থাকে। বৌদি ও সুকবর সবাইকে জানিয়ে দেয়, সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমি এখনও ভাবি যে কি দাদাকে এসব ভুল বুঝিয়েছিল, যে দাদাকে এসব কথা বলেছিল। সে মোটেই ভালো মানুষ। বিপদে পড়লে মানুষ এসব ভুল পরামর্শ মেনে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। দাদার কাছে যেখানটা আসে সেটা তার পরিশ্রমের ফল ছিল। আজকাল দাদা বলে যে আমি ঠিক সময়ে তার চোখ খুলে দিয়েছি ভগবানের কৃপায়। এখন আমাদের বাড়ির অবস্থা খুব ভালো। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে কখনো নিজের উপর তিনি আস্থা হারিয়ে ফেলবেন না, কারণ ভগবান ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।